সংসদে যে বাজেট ঘোষণা করা হয়েছে 9,35,000 সামথিং, যেই বাজেট ঘোষণা করা হয়েছে বা 30,000 কিনা আমার সঠিক ধারণা নেই, 30,000 না 35,000 এরকম সামথিং, যে বাজেটটা ঘোষণা করা হয়েছে বলে গেছি আমি এই মুহূর্তে, ওই বাজেটটা পাশ হয়েছে সর্বসম্মতিক্রমে, মাননীয় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। তার মানে আমাদের পে স্কেলটা এখানে অন্তর্ভুক্ত আছে। আমি বলতে চাই যে আমার ভাইয়েরা বোনেরা যেটা বলতেছেন যে এখনো পে স্কেল আমাদের মানে আপনাদের সন্দেহ কনফিউশন, সে কনফিউশন আপনার থাকার কথা না। আপনার এই কনফিউশন দূর হবে যখন আপনি আইনগুলো বুঝবেন। মেহরবানি করে আইন পড়বেন এবং রাষ্ট্র সম্পর্কে সম্যক ধারণা রাখবেন, দেন আপনি একজনকে একটা প্রশ্ন করার জন্য ক্যাপাবল হবেন। ভাই বকেয়াই যখন নিবেন তখন 2025 সালের 1 জুলাই থেকে দাবি করলেন না কেন? এখন ওনাকে উত্তরটা আসলে কি দিব? এই সরকার গঠন করছে কত সালে? ফারুক ভাই জি জি লেখছে যে ভাই বকেয়াই যখন নিবেন তখন 2025 সালের 1 জুলাই থেকে দাবি করলেন না কেন? এখন ভাইরাম কিভাবে বুঝাবো বিষয়টা? আচ্ছা ভাই, দাবি তো আমরা আরো 3 বছর আগ থেকে করে আসতেছি। এখন তখন যে সরকার ছিল তাদের কাছে তো আমাদের দাবি ছিল যে আমরা 1 জানুয়ারি 26 থেকে গত 1 জুলাই 2025 থেকেই আমরা পে স্কেল চাই। তখন ছিল অন্তর্বর্তী সরকার, তো অন্তর্বর্তী সরকার তো পে স্কেল আমাদেরকে দিয়ে যায় নাই। এখন এসেছে বিএনপি সরকার, তো বিএনপি সরকার কি অন্তর্বর্তী সরকারের সময়টাকে আপনার মানে গুরুত্ব দেবে? তারপরে 2000 এই অন্তর্বর্তী সরকারের আগে ছিল আওয়ামী লীগ সরকার, তখন আমরা পে স্কেল চাইছি, অনেক কিছু চাইছি, তখন তারা দেয় নাই। 50% দিলে আমরা নাচমু। আপনারা তো শতভাগের জন্য দাবি করেন না, শতভাগের জন্য দাবি করি আমি, আশিক, শিমুল, ওই ফারুক, আপনারা তো দাবি করেন না। তো আপনাদেরকে 100% কিভাবে দেবে? 100% চাই হলো আমরা এই যারা যে কয়জন ভিউ ব্যবসায়ী আছে এরা আমরা 100% চাই। আর আপনারা যারা 22 লাখ মানুষ সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন, আপনারা তো দাবি করেন না। সরকারের কাছে দাবি করতে হইব না? আপনি কি 100% দাবি করেন? 100% কয়জনে দাবি করেন বলেন? আপনি যে 100% দাবি করতেছেন, কিভাবে দাবি করেন? কিন্তু আপনি পাবেন আমাদের দাবির কারণে। আমরা শতভাগ দাবি করতেছি এবং আমাদের দাবির কথা সরকার আমলে নিচ্ছে। এই সরকার ক্ষমতায় আসার পর একমাত্র এই কল্যাণ সমিতির নেতা কর্মীরাই আপনাদের দাবি নিয়ে কথা বলছে, এবং আর কোন বান্দা এই সরকারের আমলে আপনাদের দাবি নিয়ে কথা বলে না। কেউ যদি বলে যে না আমরা এটা করছি সেটা করছি, সম্পূর্ণ মিথ্যা কথা। কিন্তু আমাদের দাবির কথা সরকার আমলে নিচ্ছে। সরকার ঘুম থেকে উঠেও দেখে কল্যাণ সমিতির এই চেহারা, সরকার ঘুমোতে যাওয়ার সময়ও দেখে কল্যাণ সমিতির চেহারা। 22 লক্ষ সরকারি কর্মচারী একটা করে মামলা করে আপনার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে সরকারে দাঁড়াইতে পারবেন না। কেন জানেন? আইনে আসেন। আমি আপনার সাথে আজকে লাইভ থেকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, আমি আপনার সাথে লাইভে আইন নিয়ে বসতে চাই। আল্লাহর রহমতে আগে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস করে আমি লাইভে আপনার সাথে বসতে চাই। আপনারা সবাই থাকবেন, শুধু আইন নিয়ে বসবো। এই জন্য বসবো, আমি একদম একেবারে ক্ষুদ্র কর্মচারী। দেশে একটা নির্বাচন কমিশনের আন্ডারে দেশ চলে গেছে। তার আগে আপনি অনেকগুলো আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছেন শহীদ মিনারে, সব ঠিক আছে। কখনোই আমাদেরকে ওইদিকে দাবি তো করেন নাই। তখন মালিক ভাই যে সংগঠনে, আমিও সেই সংগঠনে, আপনিও সেই সংগঠনে, আমরা সবাই এক জায়গায় এক নেতৃত্বের পিছনে দৌড়াইছি। ঠিক এমন একটা সময় এসে আপনি যমুনা অভিমুখ ঘেরাও করলেন, যেখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 144 যারা দাঁড়িয়ে, আমরা কেউ জানি না। সাধারণ কর্মচারীরা তখন তো একেবারে আমরা ক্ষুদ্র একজন কর্মচারী, কিছুই জানি না। 144 যারা যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনের সামনে, আচ্ছা সেই বিষয়ে অবগত করলেন না। দেশে ছিল মাত্র 3 কর্মদিবস, 1 সপ্তাহ। এই সময় আপনি যে কোন দাবির জন্য একেবারে গলা চিপে ধরতেছেন, এটা তো আপনার অন্যায়। এই যে এতগুলো লোকগুলারে সারা বাংলাদেশ থেকে রেখে নিয়েছেন, এটা তো অন্যায়। তার আগে কি করছেন? শহীদ মিনারের প্রোগ্রাম হয়েছে না ভাই? শেষ করি। তার আগে শহীদ মিনারের প্রোগ্রাম হয়েছে না? গেছি না? গলা পাঠাইছি না? কি জন্য? আমি ঋণে জর্জরিত, আমার ঋণ পরিশোধের জন্য। আমি কষ্টে আছি, আমার কষ্টটা সরকারকে পজিটিভলি বলার জন্য, আপনাদের মাধ্যমে। কারণ এখানে যেখানে আমি মালিক ভাই বলি যে ভাই আমার এই দাবিটুকু একটু বলেন, কি জন্য বলেন?
আপনার মুখ দিয়ে যদি একটা কথা বের হয় তাহলে সরকার সেটা গুরুত্বের সাথে দেখবে, যেটা আমি ফারিকের কথায় বের হলে সেটা দেখবে না। কারণ আমি তো মাত্র ক্ষুদ্র একজন নিজের অধিকার নিয়ে কথা বলি, আর আপনি সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন। দেখি আপনার সাথে আমরা যাই কিনা। আপনি ওয়েল কিছু আনতেছেন না তো? আপনি ওয়েল কিছু না এনে, বেটার কিছু না এনে আপনি মানে পিছনে আঠার মতো লেগে আছে। সুতরাং আমি বলবো, আপনি আমার বড় ভাই, সম্মানিত বড় ভাই, যে বা অন্যান্য যারা বড় ভাই আছেন, মালিক ভাই সহ সকলের উদ্দেশ্যে বলবো, আসুন না আমরা 22 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য, নিজেদের ঋণ পরিশোধের জন্য, নিজেদের আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকার জন্য এক কাতারে লিপিবদ্ধ হই। আমরা এক কাতারে লিপিবদ্ধ হবো। অর্থাৎ বাংলাদেশে আপনারা কর্মচারীদের জন্য, আপনারা কর্মচারীদের জন্য সার্বিক বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই তো মানবতার, আত্মমানবতার জন্য। বুঝতে পারছি। ধন্যবাদ আপনাদের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ, অবশ্যই ধন্যবাদ। আর দ্বিতীয়টা হলো পে স্কেল গেজেট হওয়ার পর আমাদের পরবর্তীতে কর্মসূচি হবে বাংলাদেশের প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা দপ্তরে, ফিল্ড লেভেলে সচিবালয়ের মতো প্রমোশনের ব্যবস্থা করা। সচিবালয়ে যারা আছে তারা এমএলএসএস থেকে উচ্চমান সহকারী যায় এবং উচ্চমান সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং নবম গ্রেডের নন গ্রেডে চলে যায়। সেটা আপনি দেখছেন কিছুটা একটা প্রমোশন হয়েছে। অথচ আমাদের ফিল্ড লেভেলে যে সকল ভাইরা আছে তার 20 গ্রেডে চাকরি নিয়ে 20 গ্রেডে তার মৃত্যুবরণ করে। আমরা চাই এই বৈষম্য বাংলাদেশ আর থাকবে না, এবং এটা এই সরকারের মাধ্যমে এই বৈষম্য দূরীকরণ হবে। সচিবালয়ের মতো মাঠ লেভেলে প্রত্যেকটা অফিসে পদ সৃষ্টি করে এবং প্রত্যেকটা কর্মচারীকে জীবনে অন্তত একটা প্রমোশনের পোস্ট ব্যবস্থা করতে হবে, প্রমোশনের, যেন সে একটা প্রমোশনের স্বাদ গ্রহণ করতে পারে। কেউ আমরা বঞ্চিত থাকবো না, আমরা কেউ আর এই প্রমোশন নিয়ে আমরা কেউ বঞ্চিত থাকবো না। এটা হলো আমাদের মূল কাজ। আর পে স্কেল ইনশাআল্লাহ হবে। আর আমাদের দাবিগুলো, আপনারা এই দাবিগুলো সবাই উপস্থাপন করবেন, যাতে সচিবালয়ের মধ্যে আমাদেরও প্রমোশনের ব্যবস্থা করে আমরা যেন অন্তত জীবনে একটা প্রমোশন পেতে পারি, 10 থেকে 19 আসতে পারি।